আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সমরেশ বসুর লেখা গোগল সমগ্র থেকে চোরা হাতি শিকারী। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনবেন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বছরে সব ছুটিতেই যে গোগল বেড়াতে যায় এমনটা না, তবে বছরে অন্তত একবার কি দুবার বাবা মার সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ মিলেই যায়। ছুটিতে বেড়াতে যাওয়াটা সব থেকে বেশি নির্ভর করে বাবার উপরে। তার অফিসে ছুটি না পেলে কোথাও যাওয়ার উপায় থাকে না। কিন্তু একটাই মজা, গোগলের স্কুলে ছুটির সঙ্গে বাবা অফিস থেকে ঠিক ছুটি করিয়ে নেন। নেহাতি খুব জরুরি কাজের চাপ থাকলে সেটা আলাদা কথা, তবে ছুটিতে বেড়াতে যাওয়ার ইচ্ছা কেবল গোগলেরই নয়, বাবাও চান যে সারা বছর চাকরি করে কিছুদিনের জন্য কোথাও বেরিয়ে সামান্য বিশ্রাম করে আসতে। মাও চান, কিন্তু মুখ ফুটে তেমন করে কিছু বলেন না। এই বছরের কথাটা একটু গোলমেলে ব্যাপার। গোলমালটা ঘটিয়েছে গোগুলি। এবার ক্লাস 5 থেকে 6-এ উঠতে গোগলের রেজাল্ট তেমন একটা ভালো হয়নি। ফেল করেনি বটে, কিন্তু যেমনটা আশা করা গিয়েছিল তেমনটা সে করতে পারেনি। রেজাল্ট দেখে বাবা বলেছে, মনোযোগের অভাবটাই চোখে পড়ছে বেশি। প্রায় প্রত্যেক বিষয়ে দেখছি 20 থেকে 10% নম্বর কম পেয়েছ। এবার ক্লাস 6-এ উঠলে, তার মানে হাই স্কুলের পড়া শুরু হয়ে যাচ্ছে। এবারে কিন্তু তোমাকে খাটতে হবে বেশি করে, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। গোগল মাথা নাড়িয়ে বলেছে যে সে বুঝতে পেরেছে, কিন্তু মা এত সহজে ছাড়বার পাত্রী নন। অ্যানুয়ালি পরীক্ষার আগে থেকেই কথাবার্তা চলছিল যে পরীক্ষার পরে এই শীতে কোথাও বেড়াতে যাওয়া হবে। পরীক্ষার ফল দেখে মা প্রথমেই বেড়াতে যাওয়াটা নাকচ করে দিলেন। মায়ের কেমন একটা ধারণা হয়েছে যে বেড়াতে যাওয়া মানে গোগল সেখানে একটা গোলমাল পাকিয়ে বসবে, আর সেসব গোলমালের মূলেই যত অমনোযোগ আর পরীক্ষার খারাপ ফলের কারণ। বাবা আবার অন্যরকম কথা বলেন। তার সব কিছু বলার ধরনটাই আলাদা। তিনি বলেন, দেখো, কোনো বাবা মাই চান না যে তাদের ছেলে কোনো অজানা বিপদের মধ্যে গিয়ে পড়ে। তোমাকে আমি পুরোপুরি দোষ দিচ্ছি না। চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখলে তুমি কি করেই বা চোখ বুজে সেখান থেকে চলে আসবে। তাছাড়া কাপুরুষতা আমি মোটেই পছন্দ করি না। কিন্তু মাকে তোমার বোঝা উচিত, তিনি যে রাগ করেন, বিরক্ত হন, সেসব আসলে সবই তোমার জীবনের ভালোর জন্য। সে ভয়টা আমারও আছে। তোমার উচিত কিছু ঘটতে দেখলেই আমাদের বা বড়দের কারোকে জানিয়ে দেওয়া। গোগল বলে, আমিও তো তাই চাই বাবা, কিন্তু এমন করে সব ঘটে যায় কাউকে কিছু জানাবার আগেই সব কিছু গোলমাল হয়ে যায়। বাবা হেসে বলেন, না গোগল, এ কথা ঠিক নয়। সব ব্যাপারেই তোমার এমন কৌতূহল যে তোমার তখন আর কিছুই মনে থাকে না। কিন্তু তুমি এখনো ছেলে মানুষ, কোন দিন কোথা থেকে কি ঘটে যাবে কিছুই বলা যায় না। তোমাকে সবসময় সাবধান থাকতে হবে। গোগল জানে বাবার প্রত্যেকটা কথাই ঠিক। যাই হোক, পরীক্ষার পরে গোগলের মনটা এবার খুবই খারাপ। আগে থেকেই ভেবে রেখেছিল প্রমোশন পেয়ে ছুটি হওয়ার পরেই নিশ্চয়ই কোথাও বেড়াতে যাওয়া হবে। বাবার তো খুবই ইচ্ছে ছিল, মায়েরও বিশেষ আপত্তি ছিল না। কিন্তু পরীক্ষার ফলটা ভালো না হওয়ায় মা বেড়াতে যাওয়ার কথাটা একদমই তুললেন না। কোথাও বেড়াতে না যাওয়ার জন্য যখন মন খারাপের অবস্থা চলছে, তখনই ম্যাজিকের মতো একটা ঘটনা ঘটে গেল। ছোট মামার চাকরি বদলি। তিনি ছিলেন লখনৌয়ে। হঠাৎ তার একটা চিঠি এলো শিলিগুড়ি থেকে। চিঠিটা এলো মায়ের নামে। ছোট মামার নাম অতনু বন্দ্যোপাধ্যায়, মা ডাকেন পুলু বলে। ছোট মামা লিখেছেন, দিদি, তোমাদের খবর দিতে পারিনি। কয়েক মাস হলো আমি লখনৌ থেকে শিলিগুড়িতে বদলি হয়ে এসেছি। শিলিগুড়ি মানে গোটা উত্তরবঙ্গই আমার চষে বেড়াতে হয়। এর নাম প্রমোশন। ভেবেছিলাম অনেক দিন পরে বদলি হয়ে কলকাতায় যেতে পারবো, তার ভাগ্যে হয়ে উঠল না। তবে শিলিগুড়ি মানে কলকাতার কাছেই, আর এটাই আমার হেডকোয়ার্টার। বলতে পারো ইন্ডিয়ান অয়েলের 1 নম্বরের জোনাল ম্যানেজার হয়ে আমি এখানে এসেছি। কিন্তু যত বড় চাকরি তার দায়িত্বও বেশি। হুট বলতে যে কলকাতায় চলে যাব তা পারি না।
এখানে মোটামুটি একটা ভালো বাড়ি পেয়েছি। মমতা আর 2 বছরের মুন্নি ভালোই আছে, কিন্তু নতুন জায়গায় এসে ওদের বিশেষ ভালো লাগছে না। গুগলের তো ছুটি হয়ে গিয়েছে। পত্রপাঠ তুমি আর সমীরেশ দা গুগলকে নিয়ে চলে এসো। এখানে এখন এলে শীতের সময় দার্জিলিংয়ে হয়তো যাওয়া হবে না, কিন্তু বেড়াবার জায়গা অনেক আছে। ডুয়ার্স আর তরাইয়ের জঙ্গলে, ছোটোখাটো পাহাড়ের ওপর আর চা বাগানে বেড়াতে বেশ ভালোই লাগবে। গাড়ির কোনো অভাব হবে না। মমতার তেমন বন্ধু না জুটলেও আমার অনেক বন্ধু জুটে গিয়েছে। তবে কাজের চাপে আমি হয়তো সবসময় তোমাদের সঙ্গে বেড়াতে যেতে পারবো না, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভেবে দেখো, 5 বছর তোমাদের সাথে দেখা নেই, সেই বিয়ের সময় কলকাতায় শেষ দেখা। ইতিমধ্যে গুগলের কিছু কাণ্ড কারখানা হিন্দি আর ইংরেজি কাগজেও পড়েছি। ভাগ্নেটি দেখছি আমার একটি ছোটখাটো জেমস বন্ড হয়ে উঠেছে, ওকেও খুব দেখতে ইচ্ছে করছে। অতএব আর বেশি কিছু লিখছি না, কয়েকদিনের মধ্যেই তোমাদের দেখতে চাই। আমার চিঠির কোনো জবাব দিতে হবে না, তোমরা চিঠি পেয়েই চলে এসো। ট্রেনে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে চিঠিতে লেখা ঠিকানা রিক্সাওয়ালাকে বললেই পৌঁছে দেবে। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। ইত্যাদি ইত্যাদি লিখে ছোট মামা আরও একবার আসবার তাড়া দিয়েছেন। মা ছোট মামার চিঠিটা বাবাকে নিজেই পড়ে শোনালেন। গুগল আড়াল থেকে শুনছিল, আর ওর বুকটা ধুকপুক করছিল। 5 বছর আগে কলকাতায় ছোট মামার বিয়ের কথাটা ওর স্পষ্ট মনে আছে, তবুও যেন ছোট মামার চেহারাটা ভালো করে সে মনে করতে পারছে না। ছোট মামিমার সেই কোণে সাজানোর মুখটাও আবছা মনে পড়েছে। মুমনি তো তখনও হয়নি, কিন্তু ছোট মামার চিঠিটা পড়ে মা বাবা যে কী বলেন সে কথা শোনার জন্যই গুগলের মনটা ছটফট করছে। আশা আর নিরাশায় বুকটা ধুকপুক করছে। মা বাবাকে জিজ্ঞেস করলেন, কি করা যায় বলো তো? আমি কি বলবো বলো, তুমি যা ঠিক করবে তাই হবে। পুলুকে অনেক কালই দেখিনি। এর আগে যেখানে যেখানে থেকেছে সবখান থেকেই যার জন্য চিঠি লিখেছে, কখনো যাওয়া হয়নি। এবার শিলিগুড়ি থেকে যেভাবে তাগাদা দিয়ে লিখেছে, কি করব তাই ভাবছি। মা হচ্ছেন তার দাদা আর ভাইয়ের একমাত্র বোন। বাবা বললেন, হ্যাঁ, পুলু খুবই আশা করে চিঠি দিয়েছে। আমিও তো পুলুকে অনেক দিন দেখিনি। যাই বলো, আমার কিন্তু খুবই যেতে ইচ্ছা করছে। এখন তোমার অফিসে ছুটি নিতে পারবে কিনা সেটা দেখো। আমি তো এমনিতেই কয়েকদিন ছুটি নেব ভাবছিলাম, ছুটি নেওয়া হয়নি। আমার ছুটি নিতে অসুবিধা হবে না, কিন্তু বাবা হঠাৎ চুপ করে গেলেন। গুগল ওর মায়ের ঘর থেকে সব কথা শুনছিল, যদিও এখন এ ঘরটা ওর একলা বললেই চলে। ওর পড়া শোয়া সবই এই ঘরে, তবে এখনও এই ঘরটা মায়েরই ঘর। অল্প বয়স থেকে গুগল এ ঘরেই মায়ের সঙ্গে থাকে। বাবা মা কথা বলছিলেন খাবার ঘরের পাশে বসবার ঘরে সোফায় বসে। বাবা হঠাৎ চুপ করে যেতে গুগলের যেন দমটা বন্ধ হয়ে এলো। বাবা কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেলেন। মাই বা কি বলবেন? মায়ের গলায় একটু পরেই শোনা গেল, গুগলকে নিয়েই আমার চিন্তা। না হলে আমার কি বেড়াতে যেতে ইচ্ছা করে না? গুগলকে আমি বুঝিয়ে বলেছি, কয়েকটা দিন ঘুরে এলে কি আর এমন ক্ষতি হবে। ইচ্ছে যখন করছে তখন চলো কয়েকদিন বেরিয়ে আসি। আমারও কয়েকটা দিন কলকাতার বাইরে ঘুরে আসতে ইচ্ছে করছে। পুলু যেরকম তাড়া দিয়ে লিখেছে, এত তাড়াতাড়ি যাবো কেমন করে? ট্রেনে টিকিট আর রিজার্ভেশন পাওয়াও তো চাই। তার জন্য আমি ভাবছি না। গ্রীষ্মকালে দার্জিলিং যাবার ভিড় থাকে, সে সময় টিকিট পাওয়া একটু কঠিন। তবে আমার অফিস থেকে টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। আর ট্রেনে যদি নাই যাওয়া যায় তবে প্লেনে করে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে এয়ারলাইন্সের বাসে শিলিগুড়ি পৌঁছে তারপর রিক্সা নিলেই হবে। তাহলে তুমি তাড়াতাড়ি যা হোক একটা ব্যবস্থা করো। কোথাও যাবো না ভেবে কিছুদিন তো কেটেই গেল, আর দেরি করলে চলবে না। আমি আজই অফিসে বেরিয়ে সব ব্যবস্থা করে ফেলছি। গুগল ঘরের মধ্যে একটা লাফ মেরে দেওয়ালে টাঙানো ব্রুসলির ছবির কাছে চলে গেল। এই ছবিটা বাবাই তাকে এনে দিয়েছিলেন। এখন মনের আনন্দে ঘরের মধ্যে লাফিয়ে লাফিয়ে ও নিজেরই কয়েকটা ক্যারাটে ভঙ্গিতে হাত পা চালিয়ে নিল। আর সেই সময় বাবা ঘরে ঢুকলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো গুগল? গুগল লজ্জা পেয়ে লাফ দিয়ে খাটের বিছানায় পড়ে 2 হাত দিয়ে মুখ চাপল। বাবা কাছে এসে বললেন, বুঝেছি,
শিলিগুড়ি যাবার ব্যাপার। আমার আর মায়ের সব কথাই তুমি শুনেছ। মনে হচ্ছে এটা তোমার ভাগ্যেই ঘটে গেল। ভালোই হলো। গোকুল তাড়াতাড়ি উঠে বসে জিজ্ঞেস করলো, তাহলে আমরা কবে যাচ্ছি বাবা? বাবা বললেন, আশা করছি 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে দেখো, আবার যেন পাগলা হাতির সঙ্গে বন্ধুত্ব করতে চেও না। 2 বছর আগের ঘটনা। হলংয়ে বেড়াতে গিয়ে সত্যি সত্যি একটা বিশাল দাঁতালো হাতির সঙ্গে গোকুলের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই হাতিটা নাকি ভুটান ডিঙিয়ে আসাম থেকে এসে পড়েছিল সেখানে। একলা হয়ে যাওয়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, সে ক্ষেপে গিয়েছিল। আর তার ভয়ে কেউ বাইরে বেরোতে পারছিল না। অথচ সেই হাতির সঙ্গে গোকুলের এমন ভাব হয়ে গিয়েছিল যে তার সঙ্গে গোকুল গোটা হলং জঙ্গলটা ঘুরে দেখেছিল। চোখের সামনে গন্ডার, গন্ডারের বাচ্চা, দৌড়ে পালানো হরিণের দল আর উড়ে যাওয়া ময়ূর দেখেছিল। ময়ূর যে এরকম উড়তে পারে গোকুলের সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। পরে অবশ্য শুনেছে ময়ূর পাখিদের মতো অনেক দূরে উড়ে যেতে পারে না, ভয় পেলে এক জায়গা থেকে আরেক জায়গায় ঝাঁপিয়ে পড়ে, অনেকটা বন মোরগের মতো। গোকুল বলল, কিন্তু বাবা, সেই বুনো পাগলা হাতিটার সঙ্গে আমি ইচ্ছে করে বন্ধুত্ব করতে যাইনি। আমাকে একলা পেয়ে সে নিজেই সুর দিয়ে আস্তে আস্তে ঠেলে জঙ্গলের ভেতরে নিয়ে গেছিল। ভয় তো আমারও হয়েছিল, কিন্তু হাতিটা না আমাকে নিয়ে খেলার মতো মেতে গেছিল। বাবা বললেন, আর আমাদের ভয়ে প্রাণ উড়ে গেছিল। তোমার জন্য ফরেস্ট গার্ডরা, রেঞ্জার সাহেবরা বন্দুক নিয়ে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। গোকুল কিছু না বলে হাসল। বাবা একবার দরজার দিকে দেখে প্রায় চুপি চুপি স্বরে বললেন, যাই হোক, তোমার ভাগ্যেই তো ছোট মামার চিঠিটা এসে পড়েছে। আর মামার চিঠি বলেই তোমার মাও সহজে রাজি হয়ে গেছেন। কিন্তু আমি জানি তোমাকে বলবার দরকার নেই। তবে এবার পড়াশোনায় তোমার মনোযোগটা দেখিয়ে দিতে হবে। এতে তোমার মন খারাপ করার কিছু নেই। আমি জানি পড়াশোনা তোমার ঠিকই আছে। মাঝখানে মাত্র 2 দিন কাটল। 3 দিনের দিন যাত্রা। বাবা দার্জিলিং মেলের টিকিট আর রিজার্ভেশনের ব্যবস্থা করে ফেলেছেন। শিয়ালদহ থেকে সন্ধ্যা সোয়া 7টার সময় দার্জিলিং মেল ছাড়ল। ছোট মামা লিখেই দিয়েছিলেন, শীতের জামা কাপড় ছাড়া সঙ্গে আর কিচ্ছু নিতে হবে না। সন্ধ্যাবেলায় রাত্রের খাবার পাওয়া যায় না বলে মা রাত্রের খাবার তৈরি করে নিয়েছিলেন, আর সঙ্গে জল। রাত্রে বর্ধমান পৌঁছেই খাওয়ার পাট মিটে গেল। তারপরেই ঘুম। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবার কিছুক্ষণ আগেই গোকুলের ঘুমটা ভেঙে গেল। একটাই ভাগ্য, গাড়িটা বেশি লেট করেনি। কুলির মাথায় জামা কাপড়ের 2টো সুটকেস চাপিয়ে স্টেশনের বাইরে এসে দেখা গেল চারিদিকে গাদা গাদা সাইকেল রিক্সা। ট্যাক্সি আর বাসের অভাব নেই। বাবা ছোট মামার চিঠিটা একবার দেখে সাইকেল রিক্সাওয়ালাদের কাছে ঠিকানা আর নামটা বলতেই একসঙ্গে তারা চেঁচামেচি জুড়ে দিল, চলে আসেন বাবু, আমি চিনি। বাবা হেসে বললেন, আহা, সবাই চেঁচামেচি করলে কি করে হবে? আমার দরকার 2টো, কিন্তু ঠিকানাটা তোমরা বুঝতে পেরেছো তো? 2জন রিক্সাওয়ালা তাদের রিক্সা নিয়ে এগিয়ে এসে বলল, কিছু ভাববেন না বাবু, পেট্রোল পাম্পের ম্যানেজার সাহেবকে আমরা সবাই চিনি। মা আর গোকুল বসলো একটা রিক্সায়, বাবা 2টো সুটকেস নিয়ে আলাদা একটায়। তারপরে এই রিক্সা 2টো ছুটল। কিছুক্ষণের মধ্যেই একটা বিরাট মাঠের সামনে 2টো রিক্সা এসে পড়ল। একজন রিক্সাওয়ালা মাঠের একটা বড় বিল্ডিং দেখিয়ে বলল, ওটা হলো কলেজ। গোকুল দেখলো এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার, বাড়িগুলো সবই প্রায় নতুন আর ঝকঝকে। একটা দোতলা বাড়ির সামনে 2টো রিক্সায় দাঁড়িয়ে পড়ল। বলল, এটাই সেই বাড়ি। রিক্সাওয়ালার কথা শেষ হতে না হতেই নীল রঙের স্যুট পরা আর গলায় টাই বাঁধা একজন সুন্দর চেহারার ভদ্রলোক বাগান থেকে ছুটে এলেন। গ্রিলের দরজা খুলে আগেই মাকে আর বাবাকে প্রণাম করে বললেন, যাক দিদি, তোমরা তাহলে সত্যি এসে পড়লে। বাবা তো প্রণামের জন্য খুবই লজ্জা পেয়ে গেলেন। বললেন, আরে এসব কি হচ্ছে? মা বললেন, তুই কি ভেবেছিলিস আমরা সত্যি সত্যি আসবো না? গোকুল বুঝে নিল ইনি ছোট মামা অতনু বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম পুলু। তিনি বললেন, না এলে দেখতে, আমি নিজেই কলকাতায় গিয়ে হাজির হয়েছি তোমাদের আনবার জন্য। নিদেন ট্রাঙ্কল তো করতামই। মা ছোট মামাকে বললেন,
তোকে দেখে মনে হচ্ছে তোর চান টান হয়ে গেছে। কোথাও বেরোতে যাচ্ছিলিস? কোথায় আবার বেরোবো, অফিস ছাড়া। ছোট মামা বললেন। আমাকে সকালবেলা চান করে জলখাবার খেয়ে বেরিয়ে পড়তে হয়। আমি রেডি হয়ে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ট্রেনের কথা তো বলা যায় না কতটা লেট করবে। আমি একটু আগে টেলিফোনে খবর নিচ্ছিলাম, শুনলাম গাড়ি মাত্র 20 মিনিট লেট। বেশি লেট হলে আমাকে বেরিয়ে পড়তে হতো, দুপুরে খেতে এসে তোমাদের সঙ্গে দেখা হতো। চাকরির বড় জ্বালা, বুঝলে দিদি? মা হাসলেন। গোকুল তাড়াতাড়ি মাথা নিচু করে ছোট মামার জুতোয় হাত দিয়ে প্রণাম করলো। ছোট মামা তৎক্ষণাৎ গোকুলকে জড়িয়ে ধরে একেবারে বুকের কাছে টেনে নিয়ে বললেন, আরে আমাদের আসল হিরোকেই তো এতক্ষণ চোখে পড়েনি। সরি মাস্টার গোকুল। গোকুল লজ্জা পেয়ে হাসলো। ছোট মামা বললেন, দিদি, মাস্টার গোকুল দেখছি বেশ লম্বা হয়ে উঠেছে, এখনই আমার বুকের কাছে। বাবা বললেন, ওই জন্যই বোধহয় বলেছে নরানাং মাতুল ক্রম। গোগল তো এখনই প্রায় আমার কাঁধের কাছাকাছি। বাড়িতে ঢুকে ছোট মামিমা আর মমনির সাথেও দেখা হয়ে গেল। তারপরে আরম্ভ হয়ে গেল বেড়াবার পালা। প্রথম দিন দুপুরে খেতে এসে ছোট মামা আর বেরোলেন না। পরন্ত বিকেলে চা খেয়েই শিলিগুড়ির আশপাশটা একটা গাড়ি নিয়ে বেড়ানো হলো। ছোট মামিমা আর মমনিও সঙ্গে ছিল। শিলিগুড়ি মানেই একটা দিকে হিমালয় আকাশের গায়ে ঠেকে গেছে। শহরের বুকেই মহানন্দা নদী। তার সেতুটা বেশ বড়, নদীতে জল খুবই কম। প্রধান ধারাটার এক পাশ দিয়ে বয়ে চলেছে একটি সরু ধারা, তার থেকেও দু একটা সরু জলের ধারা বেরিয়েছে। বাকি সবই বালি আর মাটি, অথচ বিরাট চওড়া নদী। ছোট মামা বললেন, বর্ষার সময় নাকি এই নদীর চেহারা বদলে যায়। মহানন্দার ওপার থেকে ঘুরে এসেই গাড়ি ছুটল তিস্তা নদীর সেবেক ব্রিজের ওপর। বলতে গেলে সেটা পাহাড়েরই ওপরে, নদী অনেক নিচে, আর সেবেক ব্রিজের পাশ দিয়েই কালিম্পংয়ের রাস্তা চলে গেছে। দুপাশের বালুচরকে দেখাচ্ছে যেন রূপলির চাদর পাতা। ছোট মামা বললেন, নিচের ওই চরের অনেক জায়গায় নাকি চোরাবালি আছে, যারা জানে না তারা সেই চোরাবালিতে ডুবে যায়। কথাটা ভেবেই গোকুলের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। চোরাবালির কথা সে আগেও শুনেছে। একটা মানুষ একবার নাকি চোরাবালিতে পড়ে গেলে আস্তে আস্তে তার মধ্যে ডুবে যেতে থাকে। অথবা বলা যায় চোরাবালি যেন একটা প্রকাণ্ড অজগরের মতো, মানুষকে আস্তে আস্তে গিলে নিতে থাকে, তারপর একেবারে শেষ। মানুষটা ডুবে গেলে সেখান থেকে তার আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। অথচ দেখতে কেমন সুন্দর! গোকুল বইতে পড়েছে, দেখতে সুন্দর প্রকৃতির মধ্যে এরকম অনেক বিভীষিকা আছে। ব্রিজের ওপার দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে খালের দিকে রাস্তা চলে গেছে। ছোট মামা আগেই জানিয়ে রাখলেন, মালবাজারের দিকে যাওয়ার সময় ওই পথ ধরেই যেতে হবে। তাছাড়া আর একটু নিচু দিয়েই চলে গিয়েছে রেলের ব্রিজ। ওই ব্রিজের ওপর দিয়ে রেলে চেপেও যাওয়া যায় মালবাজার। সবাই মিলে হেঁটে ব্রিজের ওপার থেকে বেরিয়ে আসা গেল। গোকুলের ইচ্ছে হচ্ছিল আরও কয়েকবার জিপের ওপর দিয়ে দৌড়ে এপার ওপার করবে, কিন্তু সন্ধ্যা তখন ঘনিয়ে আসতে দেখে ছোট মামা তাড়া দিলেন। আর গভীর জঙ্গল, বেশিক্ষণ সেখানে থাকা উচিত নয়। আশেপাশে জঙ্গলে নাকি বাঘ আছে। আসল বেড়ানো শুরু হলো তার পরদিন থেকে। সেই হিসেবে প্রথম দিনের বেড়ানোটাও কিছু কম নয়। গাড়ির অভাব ছিল না। পরের দিনের প্রোগ্রামটা ঠিক করলেন মামিমা। তার এক দিদির বাড়ি জলপাইগুড়ি শহরে। যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে গোড়ায় আত্মীয়দের সঙ্গে কথা বলা দরকার। ছোট মামার পক্ষে যাওয়া সম্ভব হলো না। গোকুলরা ভোরবেলাতেই বেরিয়ে পড়ল। সময় লাগলো ঘণ্টাখানেকের মতো। এখানে পৌঁছেই নিমন্ত্রণ বাড়ির মতো উৎসব লেগে গেল। সকলেই খুব খুশি। তারা গোকুলের অনেক কাহিনী শুনেছে। গোকুলকে নিয়ে ছোট মামিমার দিদির বড় ছেলে শুভ আর ছোট ছেলে দিব্য গাড়ি করে জলপাইগুড়ি শহরটা ঘুরে বেরিয়ে দেখালো। শহরের প্রায় মাঝখান দিয়েই চলে গেছে করলা নদী। ছোট নদী, দেখতে খুবই সুন্দর। কিন্তু শুভ বলল, এই করলা নদীতেই নাকি অনেক বছর আগে এমন একটা বন্যা হয়েছিল যাতে গোটা জলপাইগুড়ি শহরটাই নাকি তার নিচে চলে গিয়েছিল। গোকুল তো আতঙ্কে হাঁ। শহর যদি জলের নিচে চলে যায় তাহলে লোকগুলো বাঁচলো কেমন করে? শুভ বলল, বহু লোক মরে গেছিল। সবাই বলে গভর্নমেন্ট যত লোক মরেছে বলে হিসেব দিয়েছিল তার থেকে নাকি অনেক বেশি লোক মারা গেছিল। তাহলে তোমরা বাঁচলে কেমন করে?
আমাদের বাড়ি তো তেতলা, আমরা তার ওপরে উঠেছিলাম, সেখান অবধি জল পৌঁছতে পারেনি, কিন্তু একতলা বাড়ি প্রায় সবই ডুবে গেছিল। আর যাদের টিনের বাড়ি তাদের তো কথাই নেই, সেসব বাড়িগুলোও ডুবে গেছিল। সব থেকে আশ্চর্যের কথা হলো, করলা নদীতে যে বন্যা হতে পারে এটা কেউ ভাবেইনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর ঠিক কখন থেকে যে এদিকে করলা নদীর জল বাড়তে আরম্ভ করেছিল তা কেউই খেয়াল করেনি। যখন নদীর পাড় ছাপিয়ে জল শহরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, তখন সকলের টনক নড়েছে। তখন যে যেদিকে পেরেছে পালিয়ে বাঁচবার চেষ্টা করেছে, এমনকি হাসপাতালও ডুবে গেছিল। নিশ্চয়ই তাহলে অনেক ছোট ছোট ছেলে মেয়েও মারা গেছিল। তা তো গেছিলই, বন্যার জলের যে কি তোর তা না দেখলে বোঝা যায় না। সাঁতার জানলেও বন্যার জলের সঙ্গে লড়াই করা যায় না। তাছাড়া গরু, মোষ, ছাগল, কুকুর, বেড়াল যে কত মরেছিল তার কোনো হিসেবই নেই। গোগল শুনছিল, আর তার চোখের সামনে যেন সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠছিল। এখন শীতের সময় এই শান্ত ছোট করলা নদীকে দেখে বোঝাই যায় না যে তার চেহারা এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। জলপাইগুড়ি শহরে বেড়াতে বেড়াতে আরও একটা জিনিস দেখে গোগলের খুশি ঝলমলিয়ে উঠল। ওর একসময় হঠাৎ চোখে পড়ল, নীল আকাশের গায়ে বরফে ঢাকা পাহাড়ের চকচকে চূড়া জেগে আছে। শুভ বলল, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। শরৎকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যতদিন আকাশ পরিষ্কার থাকে ততদিনই দেখা যায়। গোগল এর আগে দার্জিলিংয়ে গিয়েছিল, সে সময় কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়নি। আর এখন জলপাইগুড়ি শহরে যেখানেই যাওয়া যাক, উত্তর পশ্চিম দিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে। রোদের সঙ্গে তার রঙও বদলে যাচ্ছে। জলপাইগুড়িতে সারাদিন কাটিয়ে সন্ধ্যার পরেই আবার শিলিগুড়িতে ফিরে আসা হলো। কিন্তু ছোট মামার সব ব্যবস্থাই পাকা। কোথায় কবে বেড়াতে যাওয়া হবে সেসব তিনি পুরো ছকে রেখেছেন। সেই ব্যবস্থা অনুযায়ী তরাইয়ের জঙ্গলে আর চা বাগানের অনেক জায়গায় বেড়ানো হলো। তার মধ্যে ফাঁসি দেওয়া নকশালবাড়ি থেকে শুরু করে নেপাল সীমান্ত পর্যন্ত কোনো জায়গাই বাদ গেল না। শীতের জন্য পাহাড়ে ওঠা হবে না, মিরিক পাহাড় পর্যন্ত ওঠা হয়েছিল, তবে সেখানে থাকা হয়নি। উঠে দেখেই আবার নেমে আসতে হয়েছিল। এ তো গেল শিলিগুড়ির আশেপাশে, অর্থাৎ দার্জিলিং জেলার পাহাড়ের নিচে ঘুরে বেড়ানো। এর মধ্যে গোগলে সব থেকে ভালো লাগলো বালাসর নদীর উপর একটা কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে কার্শিয়াং পাহাড়ি শহরকে দেখতে। মনে হচ্ছিল সোজা হেঁটে চলে গেলেই কার্শিয়াংয়ে পৌঁছে যাওয়া যাবে। ও কথাটা ছোট মামাকে বলতেই তিনি হেসে বললেন, তুমি যত সহজ ভাবছো ব্যাপারটা মোটেও তা নয়। প্রথম কথা, এখান থেকে যত কাছে দেখছো কার্শিয়াং তার থেকে অনেক দূরে। এ সব জায়গায় ঘাসের ডগা থেকে গাছের মাথা পর্যন্ত যোগ ছেয়ে আছে। তবে হ্যাঁ, গরিব পাহাড়ি মানুষরা অনেক সময় হেঁটেই পাহাড়ে উঠে যায়। তারা সংক্ষিপ্ত রাস্তা জানে, যাকে তারা বলে চোরাবাটো। জোকের আক্রমণ বাঁচিয়ে একমাত্র তারাই ওই পথে চলতে পারে। তারপরেই বেড়াতে যাওয়া হলো জলপাইগুড়ির নানা চা বাগানে আর জঙ্গলে। ছোট মামা সবসময় না থাকলেও গোগলদের জন্য নানা জায়গায় থাকবার জন্য বাংলোর ব্যবস্থা করে রেখেছিলেন। সেসব বাংলোয় রাজকীয় ব্যবস্থা, যেমন সুন্দর ঘর বিছানা ঠিক তেমন সুন্দর খাবারেরও আয়োজন। মালবাজারের চারপাশে প্রচুর চা বাগান, তার একদিকের জঙ্গল খুব বেশি। মেটেলি নামের একটা জায়গা গোগলের খুবই ভালো লাগলো। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এক ভদ্রলোকের সঙ্গে গোগলের বেশ ভাব জমে গেল। তিনি বাংলোর টিলের উপর দাঁড়িয়ে উত্তর চালসা ফরেস্ট দেখিয়ে বললেন, এই জঙ্গল চলে গেছে আসাম পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে, গাড়ি যায়। তবে এ জঙ্গলের হাতির উৎপাত খুব বেশি। প্রায়ই তারা দল বেঁধে এসে লোকের মাঠের ফসল খেয়ে চলে যায়। আর খেপা হাতি হলে তো কোনো কথাই নেই, সে মানুষ মারে আর ঘরবাড়ি ভেঙে একদম তছনছ করে দেয়। ইংরেজিতে খেপা হাতিকে বলে আউট হল, আর এখানকার লোকেরা বলে হাঁটা বাহার। তুমি কলকাতার হাতি শিকারী চঞ্চল সরকারের নাম শুনেছ? গোগল বলল, হ্যাঁ, আমি তাকে চিনি। আমি তাদের বাড়িতেও গেছি আর অনেক হাতির দাঁতও দেখেছি। উনি এখানে এসে দুবার দুটো পাগলা হাতিকে মেরেছিলেন। গোগলের মনে পড়ে গেল হলংয়ের সেই পাগলা হাতিটার কথা। ওর মনটা খারাপ হয়ে গেল। বলল, মারতে হলো কেন? ওরা তো ভয়েই পালিয়ে যেত। ভদ্রলোক হেসে বললেন, সত্যিকারের পাগলা হাতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনিতে তাদের মারবার অর্ডার গভর্নমেন্ট দেয় না,
কিন্তু তারা যখন মানুষ মারতে আরম্ভ করে তখন আর না মেরে উপায় থাকে না। দুটো হাতি কমপক্ষে 8-10 জন ছেলে মেয়ে আর বুড়ো মানুষকে মেরে ফেলেছিল। হাতির থেকে মানুষের জীবনের দাম বেশি, এটা তো নিশ্চয়ই জানো। গোকুল মাথা ঝাঁকালো। ভদ্রলোক আরও বললেন, তুমি কখনো বুনো কুকুরের কথা শুনেছ? গোকুল অবাক হয়ে বলল, না তো। ভদ্রলোক বললেন, এই জঙ্গলে বুনো কুকুর আছে, তারা খুব সাংঘাতিক। সবসময় 20-25টা দল বেঁধে চলে। দেখতে অনেকটা শেয়ালের মতো, কিন্তু সরু। তারা যেখান দিয়ে যায়, যেখানে মানুষ জানোয়ার যাকেই পায় তাকেই খেয়ে ফেলে। আর পড়ে থাকে শুধু কঙ্কাল। এমনকি বুনো কুকুরদের বাঘেরাও ভয় পায়, হাতিরাও তাদের এড়িয়ে চলে। শুনতে শুনতেই গোকুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কথা সে আগে কখনো শোনেনি। অবাক হয়ে জিজ্ঞেস করল, তারা বাঘকেও খেয়ে ফেলে? হ্যাঁ, বাঘকেও খেয়ে ফেলে। তারা একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে আর ফালা ফালা করে মাংস খেয়ে কেবল কঙ্কালটাই ফেলে যায়। একমাত্র গাছে উঠতে পারলেই তাদের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তারা গাছে উঠতে পারে না। গোকুল যেন একটু স্বস্তি পেল। তবুও যাই হোক, সেই ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচবার তবু একটা উপায় আছে। মনে মনে ভেবে রাখলো কথাটা সবাইকে জানিয়ে দিতে হবে। এভাবেই পেরিয়ে 10 দিন কেটে গেল। ইতিমধ্যে ছোট মামার শিলিগুড়ির কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপও হয়ে গিয়েছে। তাদের মধ্যে বিশেষ করে 2 জন গোকুলদের সঙ্গে 2 দিন আশেপাশে বেড়াতেও গিয়েছেন। গোকুল কারোর নামই ভালো করে জানে না। দুজনেই ছোট মামার বয়সী, একজন মন্টু মামা আর একজন দীপু মামা। ছোট মামা তাদের মন্টু আর দীপু বলেই ডাকেন। মন্টু মামা বললেন, শিলিগুড়ি থেকে কাছেই বৈকুণ্ঠপুরের জঙ্গলের নিচে তিস্তার ধারে আমাদের চেনাশোনা একজন নেপালি ভদ্রলোক আছেন। তার বাড়িতে 2-1 দিন বেড়াতে গেলে ভালো লাগবে। ছোট মামা বললেন, তুমি নৌরং সিংয়ের কথা বলছো? তাকে তো আমি চিনি। তার একটা বড় ট্রাক আছে। সেই ট্রাকে করে রজনীগন্ধা ফুলের লাল লাল বীজ, নানা রকম ক্যাকটাস আর অর্কিড কলকাতায় সাপ্লাই যায়। এই তো 2 দিন আগেই তার বড় ছেলে ট্রাক ভর্তি মাল নিয়ে কলকাতায় গেল। তুমি তো সবাইকেই চিনবে, যাদেরই গাড়ি আছে তাদের সকলকেই তোমার কাছে আসতে হয়। তবে সে আমাদের পুরনো চেনা বন্ধু। ছোট মামা একটু লজ্জা পেয়ে হেসে বললেন, তোমরা এখানকার লোক, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই পরিচয় থাকবে। লোকটি খুবই বড় লোক, কিন্তু একটু অহংকার নেই। আমাকে কয়েকবার তার তিস্তার ধারে বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছিল। দীপু মামা বললেন, তাহলে চলো সেখানে 2-1 দিন বেরিয়ে আসি। তোমার দিদি আর জামাইবাবুর ভালোই লাগবে, আর গোকুলেরও আশা করি ভালো লাগবে। নৌরং সিংয়ের বাড়িতে একটা হরিণ আর একটা ময়ূর আছে। আমি আর দীপু তিস্তায় মাছ ধরার জন্য ছিপ নিয়ে যাব। আমরা গেলে নৌরং সিং খুব খুশি হবে। গোকুল তো এক পায়ে খাড়া। তৎক্ষণাৎ আলোচনাও হয়ে গেল। ছোট মামিমা মমনিকে নিয়ে বাড়িতেই থাকবেন আর বাকি সবাই যাবে। মন্টু মামা বললেন, বৈকুণ্ঠপুরের রিজার্ভ ফরেস্টে ঢুকতে গেলে পারমিশন দরকার। আমি আজই গিয়ে পারমিশন করিয়ে নিচ্ছি। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব। ওহে পুলু, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। তুমি অফিসে আজই গিয়ে অন্তত 2 দিন ছুটির ব্যবস্থা করে ফেলো। যেমন কথা তেমনি কাজ। পরদিন সকাল 7টায় মন্টু মামা আর দীপু মামা একটা জিপ নিয়ে এসে হাজির। গোকুলরাও তৈরি হয়েছিল। বেরিয়ে পড়তে বেশি দেরি হলো না। মন্টু মামা নিজেই জিপের স্টিয়ারিংয়ে। গোকুলকে সঙ্গে নিয়ে দীপু মামাও সামনে বসলেন, কারণ জঙ্গলের ভেতরের পথ নাকি তার ঠিক চেনা আছে। মন্টু মামা পথ ঠিক করতে পারবেন না, আর জঙ্গলে একবার পথ হারালে কেবল গোলকধাতাতেই ঘুরে মরতে হয়। পেছনে বসলেন ছোট মামা, মা আর বাবা। পেছনে বসলেও তাদের বাইরের দৃশ্য দেখবার কোনো অসুবিধে ছিল না। পেছনের দিকটা খোলাই ছিল। শীতের হাওয়ার জন্য সামনের কাজ বন্ধ থাকলেও সব কিছু দেখা যায়। জিপ প্রথমেই ছুটল সেবেক ব্রিজের ওপরের রাস্তা দিয়ে। শহর ছাড়িয়ে যাওয়ার পরেই ডান দিকে জঙ্গল দেখা গেল। রাস্তা থেকে গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকবার কোনো উপায় নেই। শক্ত বেড়া দিয়ে ঘেরা আছে। একমাত্র মানুষই তার ডিঙিয়ে ঢুকতে পারে। গোকুলের হিসাব নেই। কত মাইল চলার পরে মন্টু মামা গাড়ির স্পিড কমিয়ে রাস্তার ডান দিকে ঘুরে গিয়ে থেমে গেলেন। যেখানে থামলেন সেখানেই জঙ্গলে ঢুকবার গেট। চওড়া গেট, লরি ট্রাকও ঢুকতে পারে। দুদিকে বড় বড় মোটা শালের জবরদস্ত খুঁটি,
বলতে গেলে স্তম্ভ বিশেষ। মন্টু মামা সেখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে গেলেন। গোগল পিছনে ফিরে দেখল রাস্তার ওপারে সবুজ গেটওয়ালা একটা বাংলো বাড়ি আর বাগান। দীপু মামা গোগলকে বললেন, ওটা হলো ফরেস্ট গার্ড অফিস। ওখানে ফরেস্ট অফিসার আর রেঞ্জার থাকেন, ফরেস্ট গার্ডও থাকে। মন্টু গিয়ে পারমিশনটা দেখালে তবেই ফরেস্ট গার্ড চাবি নিয়ে এসে গেট খুলে দেবে। গোগল জিজ্ঞাসা করল, যে কেউ চাইলেই কি পারমিশন পেতে পারে? তাই কি কখনো পাই? বনের ঠিকাদার যারা, মানে যারা গাছ কাটার ইজাবা নেয়, তাদের গাড়ি ঢুকতে পারে। শিকারি ছাড়া এমন জঙ্গলে কে আর ঢুকবে? কিন্তু বন্দুক নিয়ে শিকারীদের এসব জঙ্গলে একদম ঢুকতে দেওয়া হয় না, কারণ পশু মারা একেবারে নিষেধ। নেহাত মানুষকে কেউ বাঘ অথবা মানুষ মেরে ফেলেছে এমন কোনো হাতি ছাড়া বনের মধ্যে কারোকেই শিকার করতে দেওয়া হয় না। এমনকি ঠিকাদারদের গাড়িও সার্চ করে দেখা হয় কেউ লুকিয়ে বন্দুক নিয়ে যাচ্ছে কিনা। বন্দুক দেখতে পেলে তাদের জঙ্গলে ঢোকাই বন্ধ করে দেবে। তাহলে আমাদের গাড়িও সার্চ করবে? না, আমরা তো শিকার করতে বেরোইনি, বন্দুকও নিইনি, তবুও সার্চ করার কথা। কিন্তু ফরেস্ট অফিসার আর রেঞ্জার আমাদের চেনা, ওরা জানেন যে আমরা কখনো লুকিয়ে বন্দুক নিয়ে ঢুকবো না। আর তিস্তা নদীতে তুমি যত খুশি মাছ ধরো, কেউ কিচ্ছু বলবে না। গোগলের মাছ ধরার কথা মনে পড়তেই সে জিজ্ঞাসা করল, আপনি মন্টু মামা মাছ ধরবেন বলেছিলেন, আপনার ছিপ কোথায়? দীপু মামা জিপের মাথার ওপরে আঙুল তুলে দেখালেন। গোগল দেখল দুটো জিপের মাথায় লোহার ফ্রেমে গোজা, আর তার শেষ দিকটা জিপের বাইরে বেরিয়ে গিয়েছে। আশ্চর্য, ও এতক্ষণ ছিপ দুটোকে লক্ষ্যই করেনি। কিছুক্ষণ পর খাকি প্যান্ট পরা একটি লোক এগিয়ে এসে গেটে লাগানো শেকলের তালা দুটো খুলে দিল। তারপর লোহার রড দুটো ঠেলে দিতেই সরে গেল। মন্টু মামা গাড়ি স্টার্ট দিয়েই রেখেছিলেন। গেট খোলা মাত্র স্টিয়ারিং ঘুরিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। সামনে শক্ত মাটির রাস্তায় একটু চওড়া, গাছও কম। বড় বড় শাল, সেগুন আর অর্জুনের ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে, কিন্তু মাটির রাস্তাটায় এখনও শিশিরে ভেজা। জিপ যতই এগিয়ে চলল, জঙ্গল ততই গভীর হতে থাকলো। সকালে রোদ আর তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কোনো ফাঁকে একটু দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। তারপরেই যেন সন্ধ্যাবেলার মতো ঘন ছায়ায় নিবিড় হয়ে আসছে। বনের গভীরে ঢুকে রাস্তাটা অনেক সরু হয়ে এসেছে, আর দু একটা নতুন পথও দেখা যাচ্ছে। গোগলের কৌতূহল আসলে অন্যদিকে। বনের ঘাসের পাশে ঝুপসি ঝাড়ের অন্ধকারে বড় বড় চোখ ঘুরিয়ে দেখছে সে, যদি কোনো পশু হঠাৎ সামনে এসে পড়ে বা দেখতে পাওয়া যায়। ও যখন এরকম দেখছে, তখন হঠাৎ ঝকঝক শব্দে গাছের ডালপালায় ঝাপটা দিয়ে কি একটা যেন উড়ে গেল। গোগল চমকে উঠে দীপু মামার কোলের উপর হাত রাখল। দীপু মামা হেসে বললেন, ভয় নেই, ওটা একটা বনমোড়ল। আমাদের জিপের শব্দে ভয় পেয়ে ছুটে পালালো। গোগল লজ্জা পেয়ে গেল। হলঙে ওর চোখের সামনে এরকম বনমোরগকে এক গাছ থেকে আরেক গাছে উড়ে লাফিয়ে যেতে দেখেছে। তবুও জিজ্ঞেস করলো, আচ্ছা, এই সময়ে কোনো পশু দেখা যায় না? দীপু মামা বললেন, হ্যাঁ, দেখা যেতেও পারে, ঠিক করে কিছু বলা যায় না। তবে দিনের বেলায় বেশিরভাগ পশুরাই তাদের বিশেষ বিশেষ জায়গায় লুকিয়ে থাকে। তাছাড়া আমাদের জিপের শব্দে তারা অনেক দূর থেকেই হয়তো শুনতে পাচ্ছে আর সাবধান হয়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছে। তবুও হয়তো এখনো তোমার চোখের সামনে বুনো হাতির দল এসে পড়তে পারে। গোগলের মনে উত্তেজনা বাড়ল। ওর চোখ দুটো আরও বড় আর আরও তীক্ষ্ণ হয়ে উঠল। জিজ্ঞেস করলো, যদি সত্যি এসে পড়ে তাহলে কি হবে? কি আর হবে, সবটাই হাতির মেজাজ মর্জি। তার যদি সন্দেহ হয় আমরা তাদের কোনো ক্ষতি করতে এসেছি, তাহলে তেড়ে আসতে পারে। এলে খুব বিপদের কথা। তবে হাতি সব বোঝে, নেহাত পাগলা না হলে তারা আস্তে আস্তে সরে যায়। পেছন থেকে ছোট মামা বলে উঠলেন, দোহাই ভাই দীপু, তোমারও সব গল্প থামাও। সত্যি যদি হাতির দল সামনে পড়ে তাহলে আমি গেছি। মন্টু মামা এবং সবাই হেসে উঠলেন। মা বললেন, সত্যিই বড় ভয়ের কথা। দীপু মামা বললেন, তাহলে দিদি আপনি মনে মনে গণেশ গণেশ জপ করতে থাকুন। এখানকার লোকেরা জঙ্গলের হাতি দেখলেই গণেশের নাম নেয়। একসময়ে জিপটা একটা কাঠের সাঁকোর উপর দিয়ে পার হচ্ছিল। এরকম আরও 2-3টে জলার সাঁকো আগেই পেরিয়ে আসা হয়েছে। সাঁকো পেরিয়েই মন্টু মামা জিপ থামিয়ে দিলেন। বললেন, দেখো গোগল, জলের পাশের ভেজা মাটিতে বেশ কয়েকটা হাতির পায়ের ছাপ রয়েছে।
দেখেই বোঝা যাচ্ছে তারা একটু আগেই এখান দিয়ে ডান দিকের জঙ্গলে চলে গেছে। গোগল দীপু মামার কোলের উপর দিয়ে ঝুঁকে দেখল ভেজা মাটিতে হাতির পায়ের ছাপ। মা আর বাবাও পেছনে মুখ বের করে দেখলেন। কেবল ছোট মামা বললেন, দাঁড়াবার দরকার কি, চালিয়ে চলো, কিছুই বলা যায় না, গণেশের দল হয়তো আশেপাশেই রয়েছে। আবার সবাই হেসে উঠলেন। ছোট মামার ভয় দেখে গোগলও মনে মনে হাসল। মন্টু মামা জিপ চালিয়ে দিলেন। প্রায় ঘন্টাখানেক কিংবা তার বেশি কিছু সময়ের পর জিপটা এসে দাঁড়ালো একটা বেশ উঁচু জায়গায়। আশেপাশে বেশ খানিকটা ফাঁকা, 3 দিকে ঘিরে রয়েছে জঙ্গল, আর একদিকে দেখা গেল দূরে নিচে তিস্তা নদী। তিস্তার ওপারেও জঙ্গল আর পাহাড়। মন্টু মামা বললেন, এইখানেই আমাদের নামতে হবে। দীপু মামা গোগলকে নিয়ে নেমে পড়লেন। গাড়ির ভেতর থেকে বাইরে শীত আর ভেজা ভাবটা বেশি। দীপু মামা পেছন দিকে গিয়ে জিপে গোটানো পাদানিটা ছিটকিনি খুলে নামিয়ে দিলেন। মা, বাবা আর ছোট মামাও নিচে নেমে এলেন। ছোট মামা বললেন, গাড়ি এখানেই থাকবে, কেউ নিয়ে যাবে না? আজ পর্যন্ত যতবার এসেছি গাড়ি এখানেই থেকেছে, কেউ নেয়নি। তাছাড়াও গাড়ি তো আর যাবে না, এবার আমাদের নিচে নামতে হবে। দীপু মামা ইতিমধ্যে জিপের মাথায় গোজা ছিপ দুটোকে টেনে নামালেন। সব মিলিয়ে 2-3টে ব্যাগে সকলের কাপড় জামা ছিল। মন্টু মামা 2টো ব্যাগ হাতে নিলেন আর ছোট মামা নিলেন একটা। দীপু মামা বললেন, পুলু, তুমি দিদি আর সমীরেশদার সঙ্গে আমাদের পেছনে পেছনে এসো। তিনি গোগলের একটা হাত চেপে ধরলেন। খানিকটা এগিয়েই দেখা গেল শুকনো ঝর্ণার মতো একটা পথ নিচে নেমে গিয়েছে। দুপাশে জঙ্গল। মন্টু মামা আগেই বললেন, সবাই সাবধানে এসো, পাথরে ঠোকর খেয়ে বা পা পিছলে পড়ে যেও না। কথাটা ঠিকই। দেখে মনে হয় এক দৌড়ে যেন নিচে নেমে যাওয়া যায়, কিন্তু তা মোটেই নয়। রীতিমতো সাবধানে পা ফেলতে হচ্ছে। যাওয়ার পথে পড়ল 2টো ছোট খাল। তিস্তার জল এইসব খালের ভেতর থেকেই এসেছে। তার উপর সাঁকো বলতে একটা লম্বা চওড়া শাল কাঠ। দুপাশে ধরবার মতো কিছুই নেই। মা তো প্রথমেই বললেন, আমি এর উপর দিয়ে পার হতে পারবো না, জলে পড়ে যাব। বাবা বললেন, তুমি স্যান্ডেলটা খুলে নাও, আমার হাত ধরো, পেছনে পেছনে খুব সাবধানে এক এক পা করে এসো, ঠিক পার হয়ে যাব। মা খুব একটা ভরসা না পেয়ে তাই করলেন। বাবা মাকে ঠিক পার করে নিয়ে গেলেন। ভাগ্যিস গোগলের ক্যাম্বিসের জুতো পরে এসেছিল। ও দীপু মামার আগে আগেই ব্যালেন্স রেখে ঠিক পার হয়ে গেল। ছোট মামা তো একেবারে নিচু হয়ে শালকাটে হাত দিয়ে পার হলেন, যাকে বলে 4 হাত পা দিয়ে। তা দেখেও সবাই হেসে উঠলেন। ছোট মামা বললেন, এখন সবাই খুব হাসছ, আর যদি জলে পড়ে যেতাম? কে জানতো নওরং সিংয়ের বাড়িতে আসতে হলে এত ঝামেলা পোহাতে হবে। মমতার মুম্মি এলে আমাকে ফিরেই যেতে হতো। মন্টু মামা বললেন, যাক, এসে যখন পড়েছে তখন আর ওসব ভেবে লাভ নেই, এখন আমরা নিরাপদ। কিছু দূর পেরোতেই জঙ্গলের ফাঁকে প্রায় ওর বয়সী একটা ছেলেকে দেখা গেল। হাফ প্যান্টের ওপর ওর মাপের থেকে বড় একটা ছাই রঙের সোয়েটার, মাথার চুল রুক্ষ। সে অবাক হয়ে গোগলদের দেখছিল। তারপরেই হঠাৎ পিছন ফিরে দৌড় লাগালো। মন্টু মামা বললেন, নৌরং সিংয়ের ছোট ছেলে লিম্বু। গোগলের চোখে পড়েছে তখন সামান্য দূরে একটা কাঠের বাড়ি, মাথার উপরে কালো রং করা টিনের চালা। ওরা আরও কয়েক পা এগোতেই বেশ লম্বা চওড়া একজন ব্যস্তভাবে এগিয়ে এলেন। মাথায় নেপালি টুপি। তার চোখ, নাক আর মুখ দেখলেও সেরকমই মনে হয়। গোকুলদের দেখে তার মুখে হাসি ফুটে উঠল। মন্টু মামার হাত চেপে ধরে পরিষ্কার বাংলায় বললেন, আরে মন্টু ভাই, তুমি? এসো 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 দীপু ভাই। মন্টু মামা বললেন, বাকিদের তুমি বোধহয় চিনতে পারছো না নৌরং দাদা, ইনি। মন্টু মামার কথা শেষ হওয়ার আগেই নওরং সিং ছোট মামার দিকে এগিয়ে এসে কপালে 2 হাত ঠেকিয়ে বললেন, ব্যানার্জি সাহেব এসেছেন, আমার বহুত ভাগ্য, বড় খুশি লাগছে। ছোট মামা নমস্কার করে বললেন, হ্যাঁ, এসেই পড়লাম। ইনি আমার দিদি আর জামাইবাবু সমীরেশদা। নওহর সিং ছেলে মানুষের মতো খুশি হয়ে কপালে বারবার হাত ঠেকিয়ে বললেন, ও হো হো, সত্যি আমার বড় ভাগ্য, আসুন আসুন। দীপু মামা বললেন, আর এই হলো গোগল, দিদির ছেলে।
নওরং সিং দুহাতে গোগলকে জড়িয়ে ধরে বললেন, এসো বাবা এসো। নওরং সিং তাদের সবাইকে উঠোনে দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য ঘরের ভিতরে ঢুকে পড়লেন এবং একটু পরেই বেরিয়ে এলেন পরিষ্কার পরিচ্ছন্ন করা কয়েকটা হরিণের চামড়া নিয়ে। তার মধ্যে একটা গুলবাগের চামড়াও রয়েছে। সেগুলি তিনি পেতে দিতে দিতে বললেন, আমাদের তো ভালো গতি নেই, এসব আছে। বাবা বললেন, এর থেকে সুন্দর আর কি আছে? আপনি এত ব্যস্ত হবেন না। না না, ব্যস্ত হওয়ার কি আছে ব্যানার্জি সাহেব, আপনারা এসেছেন আজ আমার কত খুশির দিন। গোগল কখনো এরকম হরিণের চামড়ায় বসেনি। ও চামড়ার উপর বসে একবার গড়িয়ে নিল, হাত দিয়ে চামড়ায় বুলিয়ে দেখল। বাকি সবাইও বসে পড়লেন। মা একটা চামড়া ঢাকা চেয়ারে বসলেন, বললেন, আসতে একটু যা কষ্ট, কিন্তু এসে এখানে খুবই ভালো লাগছে, তাই না পুলু? সত্যি চারদিকটা কি সুন্দর। গোগল, ওই দেখ, সেবকের কাছে তিস্তার ওপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে। গোগল দেখে বলল, আশ্চর্য, এখান থেকে এত দূরে সব কিছু দেখা যাচ্ছে। সেবক ব্রিজটা দেখছি না তো। ওটা আরেকটু ওপরে, ডান দিকে ঢাকা পড়ে গেছে। এসব কথাবার্তার মধ্যেই লিম্বুর মা খাবার দিয়ে গেলেন। গোগল তখন বড়দের কাছ থেকে কিভাবে সরে যায় সে কথা ভাবছে। কোনো রকমে খেয়ে ও জিজ্ঞেস করল, লিম্বু কোথায়? আমি হরিণ আর ময়ূর দেখব। নওরং সিং বললেন, তুমি নিচে গেলেই লিম্বুর সাথে দেখা হয়ে যাবে, ও তোমাকে সব দেখিয়ে দেবে। তবে নদীর দিকে কিন্তু একদম যাবে না। বলে নিজেই চিৎকার করে লিম্বুর নাম ধরে ডাকলেন। সিঁড়ির নিচ থেকেই লিম্বুর গলা শোনা গেল। গোকুল এক লাফে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামলো। দেখল লিম্বু ওর হাত থেকে ছোট কিছু দানা ছড়িয়ে দিচ্ছে, আর ওর পায়ের কাছে এক পাল খুদে মুরগি খুঁটে খুঁটে সেগুলো খাচ্ছে। বাচ্চা দুটোর মাও কাছে রয়েছে। গোকুল নেমে এসে দুজনের সঙ্গে চোখাচোখি হতেই দুজন হাসল। গোকুল বলল, আমার নাম গোগল। লিম্বু নিজের বুকে হাত দিয়ে বলল, লিম্বু। গোকুল বলল, চলো হরিণ আর ময়ূর দেখব। লিম্বু মাথা ঝাঁকিয়ে পিছনের ঘরের দিকে গেল। কিছু দূর গিয়ে বাদিকে মোড় নিতেই দেখা গেল শাল গাছের কয়েক ফুট উঁচু বেড়ার মধ্যেই রয়েছে একটা হরিণ। খুব বড় নয়, পিঠের দিকের রং গাঢ় আর পেটের দিকটা হালকা বাদামি রং। মাথার ওপরে দুদিকে দুটো দয়ের মতো শিং গজিয়েছে। কিছু দূরে বাবা আর ছোট মামাকে মাছ ধরতে দেখা গেল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেও কয়েকবার সুতো কুটিয়ে বড়শি ছুঁড়ে একটা মাছও তারা তুলতে পারলেন না। ছোট মামা ঠাট্টা করে বললেন, বুঝেছি, তোমাদের ভরসায় থাকলে আমাদের আর মাছ পাওয়া হবে না। সত্যি সত্যি মাছ পাওয়া গেল না। নওরং সিং ফিরে যাওয়ার জন্য তাড়া দিলেন, আর তিস্তার দক্ষিণের বাঁকের দিকে হাত দেখিয়ে লিম্বু গোগলকে বলল, ওদিকে আছে চুমুক ডাঙি। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল, চুমুক ডাঙিটা কি? জঙ্গলের জানোয়াররা ওখানে বিকেলে জল খেতে নামে। গোগলের জায়গার নামটা বেশ সুন্দর লাগলো। ফিরে এসে স্নান করে ডাল, ভাজা, মুরগির মাংস, গরম ভাত আর মিষ্টি খেয়ে বেশ একটা ঘুম দেওয়া গেল। গোগল অবশ্য গোটা দুপুর লিম্বুর সঙ্গে আশেপাশে ঘুরে বেড়ালো। বিকেলে আবার মাছ ধরতে যাওয়া হলো, কিন্তু মাছ একটাও ধরা পড়ল না। রাত্রে খাওয়া দাওয়ার পরে গোগল একটা ঘরে ঘুমিয়েছিল। ঘরের মধ্যে তিনটে খাটিয়াতে মা, বাবা আর সে শুয়েছিল। কত রাত হয়েছিল ওর সে বিষয়ে ধারণা নেই। হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসতেই ওর ঘুমটা ভেঙে গেল। দেখলো ঘরের মধ্যে আলো জ্বলছে, কিন্তু মা বাবা নেই। ও তড়াক করে লাফ দিয়ে উঠে খোলা দরজার কাছে এসে দেখলো সবাই বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে আলোও রয়েছে। গোগল শুনতে পেল দূরে কোথাও টিন পেটাবার শব্দ হচ্ছে, আর সেই সঙ্গে দূর থেকে ভেসে আসছে লোকের চিৎকার। ও বারান্দায় এসে দেখলো সকলেই পশ্চিমের দিকে তাকিয়ে। গোকুল দেখলো সেই দিকে অনেকটা দূরে ছোট ছোট মশাল জ্বলছে। আকাশটা একটু লাল হয়ে উঠেছে। নওরং সিং বললেন, বাঘ পড়েছে বলে তো মনে হচ্ছে না। কয়েকদিন আগে শুনেছিলাম মহানন্দা নদীর ওই দিক থেকে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। সেই হাতিটাই এখানে এলো কিনা কে জানে। মন্টু মামা বললেন, কিন্তু মহানন্দা স্যাংচুয়ারি থেকে এদিকে হাতিটা আসবে কি করে? কি বলছো মন্টু ভাই? হাতি রাত্রে হেঁটে চলে আসতেই পারে। যেদিকে গোলমালটা হচ্ছে তার ওপরেই জঙ্গলে হাতিদের ডেরা, তারা খেয়েও নিচে নেমে আসতে পারে। ছোট মামা বললেন, এদিকে আসবে না তো? নওরং সিং বললেন, এলেই বা কি হবে? আমার ঘরে তিনটে বন্দুক আছে,
ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসব কথার ফাঁকে দূরে টেন পেটানোর শব্দ থেমে গেল। মশালগুলো একে একে নিভে যেতে লাগলো। আকাশের রঙও কালো হতে লাগলো। নওরং সিং বললেন, যেই আসুক বোধ হয় পালিয়েছে, কাল সকালে সব জানা যাবে। চলুন এখন শুয়ে পড়া যাক, কোনো ভয় নেই। আমি একটা বন্ধুকে গুলি ভরে এই বারান্দাতেই শুচ্ছি। মন্টু মামা বললেন, নৌরং দাদা, আমিও তোমার সঙ্গেই শোবো। বেশ তো, শোও না, তুমিও তো একজন শিকারী। কথাটা মিথ্যে নয়। মন্টু মামা আগেও অনেক শিকার করেছেন, তার মধ্যে বাঘ আর অজগরই বেশি। হাতি শিকার তিনি কখনো করেননি। গোকুল মা বাবার সঙ্গে শুতে চলে গেল। আবার সব নিঝুম হয়ে গেল। বাইরে কেবলই ঝিঝির ডাক। গোকুল চোখ বুঝলেও ও সহজে ঘুম এলো না। একদম জঙ্গলের নিচে নদীর ধারে কখনো সে থাকেনি। কখন সে জানে না, কিন্তু কিছুক্ষণ পরে তার আবার ঘুম চলে এলো। সকালবেলাতেই দেখা গেল নওরং সিংয়ের বাড়ির সামনে কিছু লোকজন এসে দাঁড়িয়েছে। নওরং সিং, মন্টু মামা আর দীপু মামা সবাই তাদের কথা শুনছেন। গোকুল নিচ থেকে নেমে লিম্বুর পাশে গিয়ে দাঁড়ালো। লিম্বু বলল, বাবা ঠিকই বলেছে, একটা হাতি কাল রাত্রে পশ্চিমের ধারে নেমেছিল। সে কারোকে মারেনি, ঘরও ভাঙেনি, কেবল ক্ষেতের ধান খেয়েছে। গোকুল জিজ্ঞেস করলো, লোকেরা টের পেল কি করে? কি করে আবার, কুকুর ডেকে উঠেছিল, গরু মোষেরাও ভয় পেয়ে দাপাদাপি করেছে, তাতেই লোক জেগে গেছিল। হাতিটা তো পাগলা। হতেও পারে, আবার দল ছাড়া হয়ে একলা ঘুরে বেড়াতেও পারে। ওদের নিজেদের আলাদা আলাদা দল থাকে। গোকুল গত রাত্রে যে দুমদাম শব্দ শুনছিল, লিম্বুকে সে কথাটা বলল। লিম্বু বলল, হতে পারে হাতিটা হয়তো তাড়া খেয়ে চুমুকডাঙির দিকে পালিয়েছিল। সেখানেও লোকে মশাল জ্বালিয়ে, টিন পিটিয়ে, পটকা ফাটিয়ে ওকে ভয় দেখিয়েছে, কিন্তু কেউ কি তা শুনতে পায়নি? আমি যেন শুনেছিলাম। চলো আমরা দুজনে একটু বেরিয়ে আসি। গোকুলের খুবই যেতে ইচ্ছে হলো, কিন্তু বড়রা জানতে পারলে কিছুতেই তাকে যেতে দেবে না। লিম্বু বলল, চলো, কেউ বুঝতে পারবে না, আমরা ক্ষেতের মধ্যে ঘুরতে ঘুরতে চলে যাব। সকালের জলখাবার খাওয়া হয়ে গিয়েছিল। গোকুল দেখল সবাই গতরাত্রের ঘটনাটাই আলোচনা করছে। এই ফাঁকে গোকুল আর লিম্বু সেখান থেকে পালিয়ে গেল। দুজনে হাত ধরাধরি করে উপরে উঠে দেখে মন্টু মামার জিপটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গোকুল বলল, জিপটা চালাতে জানলে বেশ হতো, ঘুরে বেরিয়ে আসতাম। লিম্বু হেসে বলল, বড় হলে জিপ চালাবে। চলো আমরা চুমুকডাঙির দিকে একটু ঘুরে আসি। বেশি দেরি হবে না তো? কেন দেরি হবে, আমরা ছুটে যাব আর ছুটে চলে আসব। তুমি তো বলছিলে রাত্রে ওদিকে পটকার আওয়াজ পেয়েছিলে। তাহলে চলো একবার ঘুরে আসি, বেশি দেরি হবে না। দেরি হলে খোঁজাখুঁজি পড়ে যাবে। গোকুলের সেই ভয় আছে, তবুও জঙ্গলের বেড়াবার লোভ সে সামলাতে পারল না। বলল, চলো। কিছু দূর যাওয়ার পরেই গোকুল থমকে দাঁড়িয়ে পড়ল। লিম্বুও দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞেস করল, কি হলো? গোকুল হাত তুলে একটু দূরেই দেখালো। দেখা গেল আশেপাশের বড় গাছের মাঝখানে ঝোপের ওপর কাত হয়ে শুয়ে পড়ে আছে একটা বিরাট হাতি। দুটো লোকও রয়েছে সেখানে। হাতিটার গায়ের উপর পড়ে আছে একটা বিরাট দাঁত। দুজনের মধ্যে একজন হাতির মুখটা ফাঁক করে হাতির দাঁতটা করাত দিয়ে কাটছে। দুটো লোকের গায়ে কালো প্যান্ট আর জামা, মাথায় কালো টুপি। লিম্বু বলে উঠল, এরা চোরা হাতি শিকারী। লিম্বুর গলা শুনতে পেয়েই দুটো লোক মুখ তুলল। গোকুলের মনে হলো লোক দুটো মানুষ নয়, যেন কোনো বন্য প্রাণী। ওদের দুজনকে দেখতে পেয়েই একজন হাতে বন্দুক তুলে নিল, আর একজন তার হাতের কুকরিটাই ওদের দিকে ছুঁড়ে মারল, কিন্তু কুকরিটা ওদের গায়ে না লেগেই গা ঘেঁষে চলে গেল। লিম্বু গোকুলের হাত ধরে চোচো করে দৌড়তে লাগলো। বলল, গোকুল জলদি পালাও, এরা আমাদের ধরতে পারলে মেরে ফেলবে। লোকের বন্দুক হাতে নেওয়া দেখেই গোকুলও সেটা বুঝতে পেরেছিল। লিম্বু আরও প্রাণপণে নানা দিকে এঁকে বেঁকে দৌড়তে লাগলো। পিছনে ভারী পায়ের শব্দে ছুটে আসার শব্দ শোনা যাচ্ছিল শুকনো পাতার উপর, কিন্তু লিম্বু ডাইনে বায়ে এমনভাবে ছুটে যেতে লাগলো যেন লোকগুলোর পায়ের শব্দ ক্রমেই অন্যদিকে চলে যেতে লাগলো। তারপরে একেবারেই থেমে গেল। লিম্বু কিন্তু তবুও থামল না। ও গোকুলের হাত ধরে ছুটতে লাগলো। ওরা যে কোন দিকে ছুটছে তার কোনো ঠিক নেই। গোকুল কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। লিম্বু কেবল বলল, একদম থেমো না, আমরা ঠিক এক জায়গায় পৌঁছে যাব। গোকুল ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়েছিল। গায়ে মোটা সোয়েটার, ঘেমে উঠেছিল,
তবুও থামছিল না। এভাবে কতক্ষণ যে ছুটেছে তার কোনো হিসেব নেই। হঠাৎ ওর কানে গাড়ির শব্দ এলো। ও অবাক হয়ে দেখলো জঙ্গলে ঢোকার সময় যে গেট দিয়ে ওরা ঢুকেছিল সেই গেটটার সামনেই ওরা এসে পড়েছে। রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে, রাস্তার ওপারেই সেই বাংলোটা। লিম্বু বলল, আমরা একেবারে উল্টো দিকে চলে এসেছি। চলো আমরা বাংলোয় গিয়ে খবর দিই, দুটো লোক চুরি করে হাতি শিকার করছে। গোগল এখন তার বাবা আর মায়ের কথা তেমন ভাবতে পারছে না। বলল, চলো। তারা দুজন অফিস ঘরের মধ্যে ঢুকে দেখলো দুজন লোক সেখানে বসে আছে। গোগল তাকে সবটা বলল। ভদ্রলোকের দুজনেই লাফ দিয়ে দাঁড়ালেন। একজন বললেন, হোয়াট? প্রচার? কে তোমরা? কি কবে দেখলে? গোগল তার মামার পরিচয় দিল আর লিম্বু তার পিতার পরিচয় দিল। ভদ্রলোক দুজন অস্থিরভাবে ছুটোছুটি করে কাদের নাম ধরে ডেকে বললেন, শিগগির গাড়ি বের করো, গেট খোলো। গোগল, তুমি লিম্বুকে নিয়ে আমাদের জিপে গিয়ে বসো, আমরা এক্ষুনি আসছি। গোগল আর লিম্বু বাইরে আসতেই জিপটা তাদের সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনেই সামনের দিকে উঠে বসলো। সেই ভদ্রলোক দুজনও আছে, তাদের দুহাতে দুটো বন্দুক। সবাই উঠে বসতেই জিপটা ছেড়ে দিল। গেট ইতিমধ্যে খোলা হয়ে গিয়েছে। জিপ ছুটে চলল জঙ্গলের ভিতরে। একজন জিজ্ঞেস করলো, কোন দিকে হাতিটাকে আর লোক দুটোকে দেখেছো মনে করতে পারো? লিম্বু বলল, আমরা চুমুকডাঙ্গির দিকে যাচ্ছিলাম, ওদিকেই কোথাও আছে। কিছুক্ষণ যাওয়ার পর গোগল হঠাৎ বলল, দাঁড়ান, ডান দিকে একটা বড় গাছের আড়ালে কি যেন একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে হাতির একটা দাঁত নিয়ে কেউ আড়ালে দাঁড়িয়ে আছে। গাড়ি তৎক্ষণাৎ ব্রেক কষে থেমে গেল। সকলেই দেখলেন সত্যি একটা লোক হঠাৎ গাছের আড়াল থেকে দৌড়াচ্ছে। হাতে একটা বিরাট হাতির দাঁত। বন্দুক হাতে একজন নেমে পড়েই ফায়ার করলেন আর আরেকজন চিৎকার করে উঠলেন, থামো, নইলে গুলি করে মাথা উড়িয়ে দেব। হাতির দাঁতটা ফেলে সে বন্দুক নেওয়ার আগেই ফরেস্ট অফিসার বন্দুক বাগিয়ে এগিয়ে এলেন তার দিকে। হ্যান্ডস আপ, বন্দুকে হাত দিয়েছ কি গুলি করব। লোকটার বন্দুক হাতে নেওয়ার সুযোগ পেল না, বাধ্য হয়ে মাথার ওপরে দু হাত তুলল। জিপের পেছন থেকে একজন লোক দৌড়ে গিয়ে লোকটার দুটো হাত পিছমোড়া করে বেঁধে ফেলল। আরে, এ তো দেখছি আমাদের ইজারাদারের ভাই লক্ষ্মণ সিং। তোমার সঙ্গের লোকটি কোথায়? লক্ষ্মণ সিং কোনো জবাব দিল না। সেই অফিসারটি বললেন, সে বেটাও নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে পালাচ্ছে। একে আগে জিপে তোলো, আগে হাতিটা কোথায় আছে দেখা যাক, তারপর দেখা যাবে। লক্ষ্মণ সিংকে জিপে তোলা হলো। আবার সবাই জিপে চাপতেই গোগো শব্দে জিপটা চলতে আরম্ভ করলো। সেই অফিসার গোগলের পিঠ চাপড়ে বললেন, গোগল, ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে, নইলে ব্যাটা আর একটু হলে আমাদের চোখ ফসকে বেরিয়ে যেত। এমন সময় আরও একটা জিপ সামনের দিকে দেখা গেল। দুটো জিপ সামনাসামনি আসতে দেখা গেল অন্য জিপটার মধ্যে রয়েছে দীপু মামা, ছোট মামা, নওরং সিং আর বাবা। মন্টু মামা বললেন, কি ব্যাপার মিস্টার ঘোষ? খোদ ফরেস্ট অফিসার আর রেঞ্জার সাহেব মিস্টার ছেত্রীও বেরিয়ে পড়েছেন। এদের পেলেন কোথায়? নিশ্চয়ই হারিয়ে গেছিল। মিস্টার ঘোষ তাড়াতাড়ি সব কথা জানিয়ে বললেন, এরা মোটেও হারায়নি, মস্ত বড় কাজ করেছে। আপনারা আর দেরি না করে আমাদের পেছনে পেছনে আসুন, আরও একটা চোরা শিকারীকে ধরতে হবে। আর কোনো কথা হলো না। ফরেস্টের জিপটা আগে ছুটল আর পেছনে পেছনে মন্টু মামার জিপ। লিম্বু পথ দেখাচ্ছিল। জঙ্গল প্রায় শেষ হয়ে আসবার মুখে। দূরে জঙ্গলের ফাঁকে তিস্তার খেয়া দেখা যাচ্ছে। গোগলের হঠাৎ চোখে পড়ল উইডিবির মতো যেন কিছু একটা রয়েছে। কিছুক্ষণ পরে সে চিনতে পারল যে ওটা একটা মানুষ। ও বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, ওই খানার মধ্যে কে যেন মাথা নিচু করে বসে আছে। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষল আর গোজা মাথাটাও উঠে এলো সঙ্গে সঙ্গে। গোগল দেখেই চিনতে পারল এই হলো লক্ষ্মণ সিংয়ের সঙ্গী। সে কালো পোশাক আর মাথায় টুপি, কিন্তু তার হাতে একটা ধারালো কুকরি। সে হিন্দিতে বলল, আমাকে কেউ ধরতে এলে এই কুকরি দিয়ে তার পেট ফাঁসিয়ে দেব। মিস্টার ঘোষ বন্দুক নিয়ে নেমে পড়েছেন। তিনি বললেন, এও তো দেখছি চেনা, শিলিগুড়ির বাচ্চা সিং। মন্টু মামা ব্যাপারটা দেখে বাচ্চা সিংয়ের পেছন দিক দিয়ে জিপ চালিয়ে দিলেন। মিস্টার ঘোষ বললেন, একটা কুকরিতে কটা লোকের পেট ফাঁসাবে? কুকরি ফেলে হাত তোলো, নইলে আমি এক্ষুনি গুলি করব। মিস্টার ঘোষ বন্দুকটা তুললেন। ওদিকে মন্টু মামা জিপ থেকে নিঃশব্দে পা টিপে টিপে
বাচ্চা সিংয়ের পিছনে এসেই তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লেন। বাচ্চা সিং মোটেই এর জন্য প্রস্তুত ছিল না। তার হাতের কুকরিটা ছিটকে গেল আর হুমড়ি খেয়ে মুখ গুজে পড়ে গেল। মিস্টার ঘোষ লাফিয়ে এসে বন্দুকটা বাগিয়ে ধরলেন, কিন্তু লোকটার গায়ে অসম্ভব জোর। মন্টু মামাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। সামনেই মিস্টার ঘোষ তার দিকে বন্দুকের মাথা লক্ষ্য করে ধরে রয়েছেন। গোগল একটু দূরে বাঘের মতো ঘাসের দিকে তাকিয়ে লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়ল। ছুটে গিয়ে বড় বড় ঘাসের মধ্যে পড়ে থাকা একটা হাতির দাঁত কোনো রকমে তুলে চিৎকার করে বলল, এই যে আরেকটা দাঁত! সবাই হৈ হৈ করে উঠল। ওদিকে ফরেস্ট গার্ডরা বাচ্চা সিংয়ের সঙ্গে লক্ষ্মণ সিংকেও পিছনে হাত মোড়া করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলল। ছোট মামা গোগলের হাত ধরে বললেন, তুমি এদিকে এসেও একটা কাণ্ড করলে, ওদিকে দিদি কেঁদে মরছে। মিস্টার ঘোষ বললেন, কাণ্ড কি বলছেন মিস্টার ব্যানার্জি? আপনার ভাগ্নে আর নৌরঙ্গজির ছেলে লিম্বু বীরের কাজ করেছে, আমাদেরও চাকরি বাঁচিয়েছে। আবার সবাই জিভে উঠলেন। লিম্বুর দেখিয়ে দেওয়া খানিকটা যেতেই দেখা গেল সেই জায়গাটা। বিরাট একটা হাতি গাছপালা ভেঙে পড়ে আছে। তার একটা পা কিছুটা কাটা হয়েছিল, সেখান থেকে শুকিয়ে রক্ত বেরিয়ে রয়েছে। সবাই নেমে দেখলেন। মিস্টার ঘোষ বললেন, হাতিটা মোটেও পাগল ছিল না, ও দলছাড়া হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। কোনো মানুষ মারেনি, কেবল ক্ষেতের ফসল কিছু খেয়েছে। আর এই শয়তান দুটো ঠিক সুযোগ নিয়ে নিরীহ হাতিটাকে মেরে ফেলেছে। গোগল সেই হাতিটার সামনে গিয়ে দাঁড়ালো। হলঙের সেই হাতিটার কথা তার মনে পড়ে গেল, আর তার চোখ দুটো আবার ছলছল করে উঠল। মিস্টার ঘোষ বললেন, বাবা আমার, বাড়ি বেড়াতে এসে তোমার যে কোনো বিপদ হয়নি, সেটাই পশুপতিনাথের দয়া। চলো আগে তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে দিই। মন্টু মামা লিম্বুকে একবার ঘাড়ে তুলে বললেন, এবার আমাদের বৈকুণ্ঠপুরের জঙ্গলে নৌরং দাদার বাড়ি আসা সার্থক। তারপর সবাই যখন অন্যান্য কথা বলছে, তখন গোগল আর লিম্বু হাত ধরাধরি করে পেছনের দিকে পা বাড়ালো। ছোট মামা আতকে উঠে চিৎকার করলেন, গোগল, আবার তোমরা কোথায় যাচ্ছ? গোগল হেসে বলল, হরিণটাকে পাদ্দা খাইয়ে আদর করতে যাচ্ছি। সবাই স্বস্তিতে হেসে উঠলেন।